সেদিনও আমার এত খারাপ লাগেনি যেদিন আমার ছাত্রী আমার গালে থাপ্পড় মেরে বলেছিল, আপনার মতো একজন মানুষ কখনোই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। আপনি কিভাবে পারলেন নিজের ছাত্রীর বুকে হাত দিতে? লজ্জা করল না আপনার? আপনার মতো মানুষকে তো পুলিশে দেওয়া উচিত। টিউশনির নামে আপনারা লুচ্চামি করে বেড়ান, ছাত্রীদের অসহায়তার সুযোগ নেন। এসব কথা যখন আমার ছাত্রী তার বাবা মায়ের সামনে বলছিল, তখন তার বাবা মা সব মিথ্যা যাচাই না করে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। সেদিন আমি কোনো কথা বলতে পারিনি, বোবা হয়ে গেছিলাম আমার ছাত্রীর কথা শুনে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে নেশা করতে দেখেছিলাম। মাঝে মাঝে সে নেশা করত, ইয়াবা খেত। সে যখন জানতে পারলো আমি তাকে এসব খেতে দেখেছি এবং তার মা বাবার কাছে আমি তার সমস্ত কুকর্ম বলে দেব, তখনই সে ঘৃণিত কাজটা করলো আমার সাথে। তবে আমি ভেবেছিলাম আমার ছাত্রী জানে না যে তাকে আমি এসব খেতে দেখেছি। সেজন্যই আজকে পড়ানো শেষে ওর বাবা মার কাছে সব বলে দেব বলে ভেবে রেখেছিলাম। কিন্তু যখন আমার ছাত্রী আমাকে অপমান করলো তখন বুঝতে পারলাম সে আগে থেকেই জানতো আমি তার বাবা মাকে এসব বলে দিতে পারি, তাই সে আজ আমার সাথে এমন করলো। সত্যি বলতে সেদিনও আমার অতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। ওই দিন রাস্তা দিয়ে আসার সময় শুধু দু চোখ দিয়ে বৃষ্টির পানির মতো জল ফেলেছিলাম আর ভেবেছিলাম মানুষ নিজের প্রয়োজনে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে, নিজের প্রয়োজনে কিভাবে একজন মানুষকে এত বাজেভাবে অপমান করতে পারে। কিন্তু সেদিন আমি আমার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি। তবে সেদিন একটা জিনিস উপলব্ধি করেছিলাম, নিজের প্রয়োজনে মানুষ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজটা করতেও দ্বিধাবোধ করবে না। সত্যি বলছি, সেদিনও অতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। আজ আমার বাবা আমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছেন। আমার সৎমা বাবাকে বলেছে আমি নাকি তার দিকে খারাপ নজরে তাকাই, তার মেয়েকে নিজের বোনের মতো দেখি না, আদর করি না, তার ছেলেকে সুযোগ পেলেই গায়ে হাত তুলি। অথচ সৎমা হলেও তাকে আমি নিজের মায়ের মতোই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। আমি জানি না সে কিভাবে একজন মা হয়ে এমন কথা বলতে পারলো। আমার বোনকে কখনো দুই করেও বলিনি কোনো দিন। টিফিনের টাকা বাঁচিয়ে তার জন্য উপহার কিনতাম, কিন্তু আজ এসব কিছুই মিথ্যে হয়ে গেছে। মায়ের কথাটাই বাবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাবাকে বলেছিলাম আমি কোথায় যাব, তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? আমাকে অন্তত কয়েকটা দিন থাকতে দাও, একটা কাজ জোগাড় করতে পারলেই চলে যাব। কিন্তু আমার সমুদ্র ভরা ভেজা চোখ দুটো বাবার হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। আমি সেদিনের রাতটাও থাকতে পারিনি আমার বাড়িতে। আজ 7 দিন হয়েছে বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু চলে আসার সময় যে খারাপ লাগাটা সাথে নিয়ে এসেছি সেটা এখনও রয়ে গেছে। অথচ ছাত্রীর বাড়িতে যেদিন অপমানিত হয়েছিলাম সেদিন শুধু চোখের জল ফেলেছিলাম। পরে সব ভুলে না গেলেও মনে হতো না কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি থেকে আসার সময় যে দুঃখটা পেয়েছি সেটা এখনও ভুলতে পারিনি। অন্ধকার রুমে বসে যখন নীরবে চোখের পানি ফেলছিলাম তখনই ফোনটা বেজে ওঠে। চোখ মেলে তাকাতে দেখি ইসরাতের ফোন। ইসরাত আমার গার্লফ্রেন্ড, 3 বছরের সম্পর্ক আমাদের। মাঝে মাঝে মনে হয় মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তাকে আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি। রিসিভ করতেই ওপাশে ধমকের শব্দ শুনতে পাওয়া যায়। ফোন ধরো না কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে, দেখা করো আজকে। আমি মানসিকভাবে ভালো নেই, কয়েকদিন পর দেখা করি। না, আজ এখনই দেখা করতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ইসরাতের সাথে দেখা করলাম, কিন্তু সেও আমার দুঃখটা বোঝেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আর থাকবো না আমি। বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব ভেবেছি। আমাদের সম্পর্কের 3 বছর হয়ে গেছে, অথচ তোমার কোনো পরিবর্তন দেখি না আমি। অনার্স শেষ হয়েছে তোমার 1 বছর হলো, এখন পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা করতে পারোনি তুমি। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই তোমার। এভাবে চলে না আমিনুল, চলো শেষ করি সব। অনেক আগেই তুমি আমার থেকে দূরে সরে গিয়েছ, আজ শুধু আমাকে জানাতে এসেছ আমি আসলেও তোমার যোগ্য না। এতদিন জানতাম ভালোবাসতে অন্তত টাকা লাগে না,
পৃথিবীর আর কোথাও শান্তি না থাকলেও ভালোবাসার মধ্যে শান্তি আছে, কিন্তু সেটাও আজ ভুল প্রমাণিত হলো। ভালো থেকো। আমার জীবনযুদ্ধে আমি কাউকে পাশে পাইনি, বাবা মা ভাই বোন, ভালোবাসার মানুষ কাউকে না। দুবেলা দুমুঠো খাবার আর রাতে একটু শান্তিতে বালিশে মাথা রাখার জন্য হলেও একটা চাকরি জোগাড় করেছিলাম। কিন্তু একসময় বুঝলাম এই পৃথিবীতে শুধু শান্তিতে বেঁচে থাকার জন্যই টাকার দরকার হয় না, ভালোভাবে মরার জন্য টাকার দরকার হয়। তখন থেকে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছিলাম। বেশি দূর এগোতে পারিনি, তবে প্রশান্তির একটা জায়গা তৈরি করেছিলাম, ভালো একটা চাকরি জোগাড় করেছিলাম। আমি যেখানে চাকরি করতাম সেখানে একজন মানুষ ছিলেন যিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। সেদিন তিনি আমাকে বললেন তার একটা মেয়ে আছে, নাম আদিবা, একটু জেদি টাইপ, তবে মনটা অনেক সুন্দর, তাকে বিয়ে করতে হবে। আমি প্রথমে রাজি হইনি, কারণ আমি চাইনি আমার মতো একাকী একজন মানুষ, বিরক্তিকর একজন মানুষের সাথে কেউ জড়িয়ে পড়ে নিজের জীবনটা নষ্ট করুক। কিন্তু শেষমেশ বিয়েটা করি। আমি বিয়ে করাতে অফিসের সবাই বেশ খুশি হয়েছিল। অনেক দিন পর মনে হলো আমার একাকিত্ব জীবনের হয়তো সমাপ্তি হতে চলেছে। অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে বাসর ঘরে ঢুকেছিলাম, কিন্তু বাসর ঘরে ঢোকার পর বুঝতে পারি এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন একা থাকার ভাগ্য নিয়ে জন্মায়। মৃত্যুর আগ পর্যন্ত তাদের একাকিত্ব যায় না, যে মানুষগুলোর মধ্যে আমিও একজন। আপনি আপনাকে স্পর্শ করবেন না আমার অনুমতি ছাড়া। কেন? আপনি তো আমার বিয়ে করা বউ, তাহলে স্পর্শ করতে পারবো না কেন? কারণ আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মেনে নেইনি। বাবার কাছে আপনি নাকি পৃথিবীর সব থেকে ভালো ছেলে, আপনার মতো ছেলে নাকি এই দুনিয়ায় আর একটাও নেই। সেজন্য বাবা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছেন। বয়ফ্রেন্ডেরও ছিল না যে তার সাথে পালিয়ে যাব। বাধ্য হয়ে বাবার দিকে তাকিয়ে বিয়েটা করেছি। তবে আপনাকে আমার পছন্দ হয় না। আপনি আমাকে ধরলে আমি চিৎকার করব। আমি সবার কাছেই অপছন্দনীয়। আপনার কাছে অপছন্দনীয় হওয়ার কোনো কারণ নেই, তবে ভয় নেই, আমি আপনাকে ধরব না। আপনি এখানে আপনার নিজের ইচ্ছে মতোই থাকবেন, কেউ কিছু বলবে না। আমি বাইরে গিয়ে ঘুমাচ্ছি, অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন। আজ আবার খুব করে কাঁদতে ইচ্ছে করছে, তবে আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করলাম। যে মেয়েটা আমাকে চায় না তাকে বিয়ে করলাম। কি দরকার ছিল বিয়ে করার? একাই তো ভালো ছিলাম। যখন এসব ভাবছিলাম তখন প্রায় রাত 12টা বাজে। আদিবার রুমে ঘুমাচ্ছে, ঠিক সেই সময় আমার প্রাক্তনের ফোন আসে। আমি কখনো কোনোদিন কল্পনা করিনি ইসরাতের সাথে আবার আমার কথা হবে, কিন্তু আমি ফোনটা ধরলাম না। সে আবার ফোন দিচ্ছে, কিন্তু আমার রিসিভ করতে ইচ্ছে করছে না। ফোনটা বন্ধ করে রেখে ঘুমিয়ে গেলাম। যার এতদিন কোনো খোঁজ ছিল না তার সাথে কথা বলার কি দরকার? তবে কথা বলতে হবে আমি জানি। সকালে ফোন খুলতেই দেখব আবার ইসরাত ফোন দিবে, তখন হয়তো রিসিভ না করে থাকতে পারবো না। তবে কোনো খারাপ খবর শোনার আগে আজকের রাতটা অন্তত একটু ঘুমাতে চাই আমি। বসন্তের প্রথম সকালের ঝিরঝির বাতাসের শস্য শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাইরে থাকাতে আলাদা এক ভালো লাগা অনুভূত হলো। আমার 25 বছরের জীবনে এরকম ভালো লাগার মতো সকাল আগে কখনো দেখা যায়নি। মন্ত্রমুগ্ধের মতো প্রকৃতির সৌন্দর্যটা দেখতে লাগলাম। দরজা ভিতর থেকে আটকানো, তার মানে আদিবা এখনও ঘুম থেকে ওঠেনি। রুমে যাওয়ারও কোনো সুযোগ নেই। সময় দেখার জন্য ফোনের দিকে তাকাতেই অন্ধকার অনুভব করলাম। পরে মনে হলো রাতে ঘুমানোর আগে মোবাইল বন্ধ করে ঘুমিয়েছিলাম। ফোনটা অন করতেই সময়টা চোখের সামনে ভেসে উঠল। 9টা বাজে। আজ অফিসেও যেতে পারবো না। নতুন বিয়ে করার পর অফিসে যাওয়াও একটা বিরক্তিকর ব্যাপার। অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করবে।
ফান করবে, অথচ তারা কখনো জানবে না বাসর রাতে আসলে তার উপর দিয়ে কত বড় ঝড়টাই না বয়ে যায়। ভাবলাম আদিবাকে ডাক দেই, কতক্ষণ আর বাহিরে থাকা যায়। সেই রাত থেকে বাহিরে আছে। কেউ যদি দেখে যে নতুন বউ রেখে বারান্দায় দাঁড়িয়ে আছি, তাহলে লোকে কি ভাববে। তাই দরজায় নক করব বলে এগিয়ে গেলাম। ঠিক ওই সময় ফোনটা বেজে উঠল। বুঝতে বাকি রইল না যে এটা ইসরাতের ফোন। তবুও শিওর হওয়ার জন্য ফোনের স্ক্রিনের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। ভাবলাম আদিবাকে বিরক্ত না করে ওর সাথেই একটু কথা বলি। আর তাছাড়া রাতেও কয়েকবার ফোন দিয়েছিল। এতদিন পর কি মনে করে ফোন দিয়েছ? কোনো ফোন দিতে পারোনি? না, তোমার আমার সম্পর্কটা এমন অবস্থায় শেষ হয়েছে যে ফোন দেওয়ার মতো কোনো পরিস্থিতি তুমি রাখোনি। কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? জিজ্ঞেস করার প্রয়োজন নেই। কেন? আমাকে ঘৃণা করো? কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে, তাদের মধ্যে তুমি একজন। আর তোমাকে ঘৃণা করার কোনো কারণ নেই। আমাকে সবাই ঘৃণা করে, আমি কাউকে ঘৃণা করার সুযোগ পাই না। এমনভাবে বলো না প্লিজ, আমি সহ্য করতে পারবো না। আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য প্রতিদিন কষ্টের দাবানল পড়ি। কী জন্য ফোন করেছ সেটা বলো। কোনো উদ্দেশ্য ছাড়া কি ফোন দিতে পারি না? 2 বছর আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন সময়টা অনেক বদলেছে, সাথে মানুষজন। আমাকে ক্ষমা করা যায় না? তোমাকে ক্ষমা করলে আমার আত্মা আমাকে কোনো দিন ক্ষমা করবে না। যখন আমার খারাপ সময়গুলোতে তোমাকে খুব দরকার ছিল, তখন তুমি আমাকে দুঃখের সাগরে ভেসে ফেলে চলে গিয়েছিলে সুখের সন্ধানে। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর আর কেউ আমার পাশে না থাকলেও তুমি আমার পাশে থাকবে, আমার জীবন যুদ্ধের সেনাপতি হয়ে আমাকে সাহায্য করার, জীবনের জয়ী হওয়ার জন্য। আমার সফলতার পেছনে থাকবে তুমি। কিন্তু তুমিও আমার সবার মতোই নিজের সুখটাকেই বড় করে দেখেছ। তোমার সুখের কাছে আমার সুখটাকে তুচ্ছ বলে মনে করেছ। একবার ভাবনি আমার কষ্টের দিনগুলোর কথা? ভুল তো মানুষেরই হয়, আমিও ভুল করেছি। কিছু ভুলের কখনো ক্ষমা হয় না। আর আমি আগের মতো নেই, বিবাহিত একজন পুরুষ। তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো, এটাই ভালো। কথা শেষ করে আলাদা একটা ভালো লাগার কাজ করেছিল ওই দিন। মনে হয়েছিল আমার ভালোবাসাটা ফুরিয়ে যায়নি, এখনও বেঁচে আছে। যে মানুষটা আপনাকে একদিন ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটাই যদি অনেককাল পর কোনো একদিন আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে আপনার কাছে অনুতপ্ত হয়, তাহলে বুঝে নেবেন আপনার ভালোবাসাটা মিথ্যে ছিল না, সে এখনও আপনাকে মনে রেখেছে। এটাই বা কম কিসে? কত জনই বা আছে এই পৃথিবীতে যারা অন্য কারোর সাথে জীবনে জড়াতে, জীবন সংসারে জড়িয়ে পড়ার পরেও ভালোবাসার মানুষটাকে মনে রাখে। আমি যখন কল্পনায় বিভোর হয়ে আমার বিশ্রী অতীত নিয়ে ভাবছিলাম, তখন দরজা খোলার শব্দ পেয়ে চেয়ে দেখি আদিবার দরজায় সামনে দাঁড়িয়ে। তার দিকে তাকাতেই আমার অনুভূতিতে অনেক আবার নতুন করে বাঁচার ইচ্ছে হলো অতীতের দুঃখ, কষ্ট, হতাশা সব কিছু পেছনে ফেলে আবার নতুন করে এক জীবন শুরু করি, যে জীবনে দুঃখ নামক কোনো শব্দ থাকবে না। কিন্তু জীবন তো আর পেন্সিলের লেখা না। যে ভালো না লাগলে মুছে ফেলে দিয়ে আবার লিখব। ভালো মানুষের ভালো অতীতগুলো বেশি দিন মনে থাকে না, কিন্তু অতীত খারাপগুলো ঠিকই ভুলতে পারে না। আদিবাকে দেখে মনে হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আর নিষ্পাপ মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। শুনেছিলাম ঘুমন্ত অবস্থায় মেয়েদেরকে সবচেয়ে সুন্দর দেখায়, কিন্তু আজ আদিবাকে দেখার পর সেই ধারণা মিথ্যা মনে হলো। কারণ সে কিছুক্ষণ আগেই হয়তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো, বারান্দায় ঘুমাতে হলো। না, সমস্যা নেই, আমি ফ্রেশ হয়েছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। সারা রাত বাহিরে ছিলেন, চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এসব দেখে আবার ভাববেন না
আমি আপনার প্রতি ভালোবাসা দেখাচ্ছি। আমি আমার সিদ্ধান্তে সবসময় স্থির থাকব, সমস্যা নেই। আমি তেমনটা মনে করব না, তবে আমরা বন্ধু হিসেবে থাকতে পারি, যেহেতু আমাদের একসাথেই থাকতে হবে। আমি কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যাই। কিছুদিন পর অফিস থেকে বাসায় ফিরছিলাম। এই রিক্সা না পেয়ে রাস্তার একপাশে ফুটপাত দিয়ে উদাস মনের ঠিকানাবিহীন পাখির মতো হাঁটছিলাম আর ভাবছিলাম, 25টা বসন্ত কেটে গেল, এ পর্যন্ত এমন একজন মানুষ পেলাম না যে আমাকে একটু ভালোবাসবে, আপন ভাববে, নিজের হৃদয়ের খুব গভীরে জায়গা দিবে। এমন সময় বুঝতে পারলাম আমার হাত কেউ শক্ত করে টেনে ধরেছে। চেয়ে দেখলাম 10-12 বছরের একটা মেয়ে ফুল হাতে আমার হাত ধরে আছে। মেয়েটা দেখতেই একটা নিষ্পাপ ফুলের মতো, ফুল হয়েই ফুল বিক্রি করছে। কি চাই তোর, কিছু বলবি? স্যার, একটা ফুল নেন, আপনার প্রিয় কাউকে দিয়েন। আমার তো প্রিয় মানুষ বলতে কেউ নেই, ফুল দিয়ে কি করব বল? ফুল তো ভালোবাসার মানুষকে দিতে হয়, আমার তেমন কেউ নেই। তবুও নেন, না নিলে হাত ছাড়বো না। তুই তো দেখছি। আচ্ছা, আমি টাকা দিচ্ছি, ফুলটা তুই রেখে দে, অন্য কাউকে দিয়ে দিস। মেয়েটাকে টাকা দিয়ে যখন চলে আসবো, তখন মেয়েটা ফুল না নিয়ে আসতে দিল না। বাধ্য হয়ে একগুচ্ছ গোলাপ ফুল হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দরজার সামনে ফুল হাতে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম ফুলের গুচ্ছটা আদিবাকে দিব, কিন্তু দরজা খুলতেই আমাকে ফুল হাতে দেখে আদিবা যে কথাগুলো বলল, সেটা কখনো কল্পনা করিনি। এসব ফুল টুল এনে কী প্রমাণ করতে চান? ভালোবাসা দেখাতে চান? আমার এসব লোভ দেখানো ভালোবাসা একদম পছন্দ না। আমি আগেও বলেছি, পরেও বলেছি, আপনাকে আমার পছন্দ না। আদিবাকে বলতে ইচ্ছে করছিল গোলাপের গুচ্ছটা আমি ইচ্ছে করে নিয়ে আসিনি, পরিস্থিতি এমন ছিল যে না নিয়ে এসে পারিনি, আর নিয়ে আসলেও তার জন্য নিয়ে আসিনি, কিন্তু কেন জানি বলতে ইচ্ছে করলো না। আচ্ছা, আপনি কি ডিভোর্স চান? আপনি চাইলে যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেতে পারেন। আমার মনে হচ্ছে আপনি আমাকে খুব বেশি অপছন্দ করেন। অপছন্দ করি কথাটা ঠিক, কিন্তু ডিভোর্স চাই না। কেন? এটাই তো আপনার জন্য ভালো। অন্য কারোর সাথে নিজের জীবনটা জড়িয়ে সুখে শান্তিতে সংসার করুন, যাকে আপনার ভালো লাগে, পছন্দ হয় তার সাথে। এটাও পারবো না। বাবা যতদিন বেঁচে আছেন ততদিন এটা সম্ভব না। তবে আমার স্টাডি শেষ হলে কিছু না কিছু করব, ততদিন পর্যন্ত আপনার সাথেই থাকতে হবে। আমি কিছু না বলে নিচে বিছানা পেতে শুয়ে পড়ি। আর আজ কিছুদিন হলো ঠিকমতো ঘুম হচ্ছে না। মধ্যরাতে যখন ঘুম থেকে জাগি পাই, তখন দেখি অনুভূতিরা গুমড়ে গুমড়ে কাঁদছে। জানি না এভাবে আর কতদিন কাঁদবে, হয়তোবা মৃত্যুর আগ পর্যন্ত। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রতিটি মানুষই একজনকে অবলম্বন করে বেড়ে ওঠে, ভবিষ্যতের পথে এগিয়ে চলে। একটি মুখের হাসি, দুটি চোখের জলের জন্য মানুষ কত কী করে। মায়ের মুখের হাসি, বাবার ভালোবাসা, প্রিয়জনের অনুপ্রেরণা, কোনো কিছুই পাইনি আমি। আমি ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছি নিতান্তই প্রকৃতির নিয়মে। আমি আজ যে অবস্থানে আছি, এর সবটুকুই প্রকৃতির অবদান। আমি ভেবেছিলাম আদিবা কোনো একদিন আমাকে বুঝবে, ভালোবাসবে, ভালোবেসে বুকে টেনে নেবে, আদর করবে। পৃথিবীর যত সব রকম আদর আছে, সব রকম আদর। কিন্তু সেই দিনটা হয়তো আমার বেদনা ভরা জীবনে কোনো দিন আসবে না। আমারও সুখ নাটক বস্তুটার স্পর্শ পাওয়া হবে না। বাইরে কি সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে। খুব করে লোভ হচ্ছে আদিবাকে নিয়ে বাইরে যেতে, বৃষ্টিতে ভিজতে। কিন্তু সেই ভাগ্যটা কি আমাকে বিধাতা দিয়েছেন? তবে স্বপ্ন দেখতে তো আর মানা নেই। এই পৃথিবীতে কত মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছে, কত জনেরই বা পূরণ হয়। হয়তো বা আমারটাও হবে না, তবে স্বপ্ন দেখতে তো পারি। আদিবা জানালার পাশে বসে প্রকৃতির লীলা খেলা দেখছে। হঠাৎ লক্ষ্য করলাম এক ঝলক দমকা বাতাসের সাথে কিছু বৃষ্টির ছিটা এসে আদিবাকে আলিঙ্গন করলো। আদিবা শাড়ি পরেছিল, আকাশি রঙের শাড়ি। শাড়িটা কাঁধ থেকে পড়ে যায়। আমি লজ্জায় মুখটা ঘুরিয়ে নিই, অথচ তার সমস্ত সব কিছু তো আমারই।
কিন্তু সেটা কার্যকর হয়নি, ভবিষ্যতেও হবে না। নিজের মান সম্মান, অপমান, লজ্জা, সংকোচ সব কিছু পেছনে ফেলে আদিবাকে সেদিন বলেছিলাম, আমার সাথে বৃষ্টিতে ভিজবেন। আমার খুব ইচ্ছে প্রবল বৃষ্টির মধ্যে গভীর মমতায় কেউ আমার হাতটা ধরে থাকবে, আমি তাকে নিয়ে বৃষ্টিতে ভিজব। এই ইচ্ছের মধ্যে কোনো ফাঁক ছিল না, একটুও না। তবুও সেদিন আমার ইচ্ছেটা পূরণ হয়নি। আদিবাকে যখন কথাটা বলেছিলাম তখন সে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলেছিল, গভীর মমতায় কারো হাত ধরে বৃষ্টিতে ভেজার জন্য ভালোবাসা প্রয়োজন, মনের মিল দরকার। চাইলেই একজনের হাত ধরে বৃষ্টিতে ভেজে যায় না। আমার আর আপনার মাঝে সেরকম কিছুই নেই। আর তাছাড়া যে মানুষটাকে আমার ভালো লাগে না, অপছন্দ নয়, সেই মানুষটার হাত ধরে আমি কেন বৃষ্টিতে ভিজব? আপনার ইচ্ছে হলে আপনি ভিজুন, আমি আপনার সাথে হাত ধরে তো দূরে থাক, একসাথেও ভিজব না। সেদিনও আমি কোনো কথা বলিনি, চুপ করে সব শুনেছিলাম। তারপর একাকিত্ব জীবনের অভিশাপ নিয়ে বৃষ্টির মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম কাঁদতে কাঁদতে চোখের জল নামক পবিত্র বস্তুটা অনেক আগেই শুকিয়ে গিয়েছে। কিন্তু সেদিন যখন আমার চোখ দুটো অনবরত কেঁদে চলেছিল, তখন বুঝেছিলাম মানুষের চোখের পানি কখনো ফুরায় না, সময় বুঝে ঠিকই কেঁদে যায়, যাবে অনন্তকাল। আমিও সেদিন কেঁদেছিলাম, খুব করে কেঁদেছিলাম। সেদিন আমার কান্নাটা কেউ দেখতে পায়নি, বৃষ্টির সাথে ধুয়ে গিয়েছিল আমার চোখের নোনা জল। আমাদের বিয়ে হয়েছে 3 মাস হলো। এই 3 মাসে আমি অনেক চেষ্টা করেছি আদিবাকে কাছে পাওয়ার, কিন্তু আমি প্রতিবারই ব্যর্থ হয়েছি। একবার 1 সেকেন্ডের জন্য হলেও সফল হতে পারিনি। আস্তে আস্তে কচ্ছপ গতিতে আমি আমার বিয়ে করা বউ আদিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে লাগলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম দুনিয়ার আর সবার মতোই আদিবার কাছেও আমার কষ্টের কোনো দাম নেই, ভালোবাসার কোনো মূল্য নেই। সেও শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের ভালো থাকাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ভালো থাকা কিংবা খারাপ থাকাটা তার মনে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারবে না। সকালে ঘুম থেকে উঠতেই দেখি কেউ একজন অপরিসীম ভালোবাসা নিয়ে তার নরম হাতে কফির মগ এগিয়ে দিচ্ছে। আপনার কফি, খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি মনে হয় স্বপ্ন দেখছি। কফিতে চুমুক দিতেই স্বপ্নটা ভেঙে যাবে এটা শিওর আমি। না, ভাঙবে না, কারণ এটা বাস্তব, কোনো স্বপ্ন নয়। কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আদিবা রান্নাঘরে চলে গেল, তবে আমি এখনও তার দিকে তাকিয়ে আছি। বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তবে ভালো হচ্ছে এইটা বুঝতে পেরেছিলাম। আমার 25 বছরের জীবনে মনে হয় এই প্রথম কেউ আমাকে নিজ হাতে ভাত ভেঙে খাওয়াচ্ছে। বোঝ হওয়ার পর থেকে আমি আমার মাকে কখনো দেখতে পাইনি। যখন মা বেঁচে ছিলেন তখন হয়তো তিনি তার ছেলেকে নিজ হাতে আদর করে খাইয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন, তবে সেসব আমার মনে নেই। 6 বছর বয়সে মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করেন। বাবার জীবে নতুন বউয়ের আগমনটা সুখকর হলেও আমার জীবনে নতুন মায়ের আগমনটা সুখকর ছিল না। 6 বছর বয়স থেকে আমি নিজ হাতে গোসল করেছি, নিজ হাতে ভাত খেয়েছি, নিজ হাতে নিজের কাপড় ধুয়েছি, নিজের পায়ে হেঁটে স্কুলে গিয়েছি। অথচ ওই সময়টাতে কারো পরম ভালোবাসায় সবসময় আমার হাত ধরে থাকার কথা ছিল। আজ যখন আদিবা নিজ হাতে আমাকে সব কিছু এগিয়ে দিচ্ছে, তখন মনে হচ্ছে আমি একেবারে একা নই, আমারও একজন আছে। অফিসে বসে আছি, কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে, কিন্তু কাকে নিয়ে ভাববো? আদিবাকে নিয়ে কি ভাবা যায় না? তাছাড়া তো আর কেউ নেই আমার। আদিবার এত পরিবর্তনের কারণটা আমার বুঝে আসলো না। মনে হলো এর পেছনে কোনো না কোনো কারণ আছে। পৃথিবীর সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে, এর পেছনেও হয়তো কোনো কারণ আছে। আবার মনে হলো সেও তো এই পৃথিবীতে আমার মতো একা, তারও তো ভালোবাসার মানুষ বলতে কেউ নেই। হয়তো সে তার একাকিত্ব জীবনটার প্রতি বিরক্ত, এর থেকে মুক্তি চাই সেও হয়তো চায় কেউ তার শাড়ির কুঁচি ঠিক করার সময় আলতো করে জড়িয়ে ধরুক। সেও হয়তো চাই
পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন কারো হাত ধরে গভীর রাতে আকাশের চাঁদ দেখবে। দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস পার হয়ে গেল। এখন আমার নিজেকে একা মনে হয় না। আমার জন্য এখন কেউ রাত জেগে অপেক্ষা করে, না খেয়ে বসে থাকে। আদিবা এখন আমার খুব যত্ন নেয়, তবে আমি এখনও তার স্পর্শ পাইনি। তবে তার যত্নটাই বা কম কিসে? হয়তোবা সেই একদিন আমাকে জড়িয়ে ধরে বলবে, কেন এতদিন আমার কাছে আসোনি, আমাকে ভালোবাসা দাওনি। সেই দিনটি হয়তো খুব দূরে নয়। আজ আমাদের বিবাহ বার্ষিকী। আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হবে। এই 1 বছরে অনেক কিছুই হয়েছে আমাদের মাঝে। আদিবা আমার সাথে প্রতি সপ্তাহেই বাইরে ঘুরতে যেত। সময় পেলেই আমরা দূরে কোথাও চলে যেতাম। তবে আমরা দূরত্ব বজায় রাখতাম নিজেদের মাঝে। আমার মনে হতে এর থেকে পবিত্র ভালোবাসা হয়তো পৃথিবীতে নেই। স্বামী স্ত্রী হওয়ার পরেও কতটা ফাঁক রেখেছিলাম আমাদের চলার মাঝে, সেটা শুধু আমিই জানি। তবে আজ আদিবাকে আমি নিজের মনের কথা সব বলে দেব। সেও হয়তো অপেক্ষা করছে আমার জন্য। এই দিনে বাসর রাতে সে আমাকে দূরে ঠেলে দিয়েছিল। হয়তো আজকে সে বাসর রাতের ভালোবাসাটা প্রকাশ করবে। আমি একগুচ্ছ গোলাপ নিয়ে আদিবার সামনে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে কিছু বলতে চাই। আপনার সাথেও আমার কিছু কথা আছে। জি, আপনি বলেন, পরে আমি বলবো। আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে। আমার বয়ফ্রেন্ড নেই, কিন্তু এটা সত্য না। আমার বয়ফ্রেন্ড আছে। বিয়ের আগের দিন তার সাথেই পালিয়ে যেতাম, কিন্তু সে বাইরে ছিল। তারপর যখন আপনার সাথে বিয়ে হলো, তখন থেকেই তার সাথে আমি কথা বলতাম আপনার অগোচরে। সে আমাকে বলেছিল 3টা মাস অপেক্ষা করার জন্য, কিন্তু আবার বলল 1 বছরের আগে আসতে পারবে না। আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পর সে আমাকে নিয়ে যাবে। তাই 1টা বছর আপনার সাথে ছিলাম। কাল দিন পর আমার বয়ফ্রেন্ড দেশে আসছে। তার মানে আপনি এতদিন আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করেছেন, ভালোবাসার অভিনয় করেছেন? না, অভিনয় করিনি। আপনার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। তবে আমি ভালোবাসি অন্য কাউকে। আমাকে ক্ষমা করবেন। আমি কিছু বললাম না। ওয়াশরুমে গিয়ে নিজের চোখ দুটোর দিকে চেয়ে রইলাম। যদি এমন একটা জীবন পেতাম, যে জীবনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, বিচ্ছেদ নেই, হাহাকার নেই, প্রেম প্রীতি আর ভালোবাসার এক ছত্র আধিপত্য থাকবে শুধু। ওয়াশরুমে নিজের অশ্রু ভরা মুখে পানি দিচ্ছিলাম আর এমন একটা জীবনের কথা ভাবছিলাম। এমন একটা জীবন খুব দরকার আমার। আমি আর কাঁদতে চাই না, দুঃখ পেতে চাই না, শুধু হাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ভালোবাসতে চাই। আদিবা কিছুদিন পর আমাকে ছেড়ে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না আমার কাছে। আমি চাইলেও তাকে আর আপন করে নিতে পারবো না। আমি মন প্রাণ হৃদয় দিয়ে খুব করে বিশ্বাস করতাম কেউ একজন আমার জীবনে আসবে। সৃষ্টিকর্তা কাউকে আমার জন্য এই পৃথিবীতে পাঠাবেন, যার ভালোবাসার ছোঁয়াতে আমার একাকিত্ব জীবনের অধ্যায়টা পরিসমাপ্তি হবে। এক সময় মনে হয়েছে সেই সময়টা হয়ে এসেছে। আদিবা আমাকে তার রাজকুমার বানিয়ে তার সমস্ত মনের রাজত্ব আমাকে লিখে দেবে। আমি তার মনের সিংহাসনে বসে রাজত্ব করব। আমার রানী থাকবে। আমি তার মনোরাজ্যের রাজা হব। আমি আর একা থাকব না। কিন্তু আমার বিশ্বাসের পরাজয় হতে যাচ্ছে। আদিবার মনে অন্য কোনো পুরুষ বাস করে এসেছে যুগ যুগ ধরে। আমি কেবল তার রাজ্যে অতিথি ছিলাম কিছুদিন। সে তার মনের রাজত্ব তার ভালোবাসার মানুষকে লিখে দেবে। আমি আগের মতোই একাকী নিঃস্ব হয়ে যাব। যেমনটা ছিলাম আমি হয়তো বা ভবিষ্যতেও থাকতে হবে। তবে দেবতা জানেন, আমার বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। আমার চাওয়ার মাঝে কোনো ফাঁকি ছিল না। তবুও কেন আদিবা আমাকে ছেড়ে অন্য একজন মানুষকে ভালোবাসে, তার সাথে জীবন সংসার বাঁধতে চাচ্ছে, সেটা আমার জানা নেই। কিছু কিছু মানুষ আসছে যারা সত্যই ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষকে কখনো আপন করে নিতে পারে না।
নিজের করে নিতে পারে না। টাকা পয়সা, ধন দৌলত, যোগ্যতা, চাকরি, বাড়ি গাড়ি সব কিছু থাকার পরেও ভালোবাসার মানুষটা অন্য কারো হাত ধরে চলে যায়। কিন্তু তাদের কিছু করার থাকে না। হয়তোবা তাদের হাতে ওই রেখাটা ঈশ্বর কখনোই দেন নাই, যে রেখাটার জুড়ে তারা তাদের ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারবে। আমারও এখন বিশ্বাস হয় আমার হাতেও হয়তোবা ওই রেখাটা নেই, যে রেখাটার জন্য আমার ভালোবাসার মানুষকে আমি কাছে পাবো। দুজন মানুষকে ভালোবাসলাম, কিন্তু কোনো একজনকেও নিজের করে নিতে পারলাম না। প্রথমজন আমার খারাপ অবস্থা দেখে চলে গিয়েছিল, কিন্তু এখন তো আমার সব কিছুই আছে। ভালো চাকরি, থাকার জন্য ভালো ঘর, তবুও তো যাকে ধরে রাখতে চাই সে থাকতে চায় না। আজ অনেক দিন পর সিগারেট মুখে দিয়েছি। শেষ কবে মুখে দিয়েছিলাম মনে নেই। অনেকেই বলে এটা খেলে নাকি দুঃখগুলো ধোয়া হয়ে আকাশে উড়ে যায়, যদিও আমি কখনো এটা বিশ্বাস করি না। তবুও আজ সিগারেট ধরিয়েছি। ওই দিনকার মতো আজকেও মেয়েটা ফুল বিক্রি করছে। পিচ্ছি একটা মেয়ে, এত টাকা দিয়ে কি করে? ওর কি বাবা মা আমার বাবা মায়ের মতোই ওকে আদর করে না, ভালোবাসে না? ওকে দিয়ে ফুল বিক্রি করাই কেন? আজ অনেক আগেই অফিস থেকে বের হয়েছি। বের হয়ে ফুটপাত ধরে সিগারেট হাতে হেঁটে যাচ্ছিলাম। মেয়েটাকে দেখে থেমে যাই। এত আগে বাসায় যেতে ইচ্ছে করছিল না। আর কার জন্যই বা যাব? এমন কেউ তো আর নেই যে আমার জন্য গভীর মমতা ভর ভালোবাসা নিয়ে অপেক্ষা করবে। এমন না তো বাসায় গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেই কেউ একজন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিবে। হাজারবার না করা সত্ত্বেও ক্লান্ত থাকার পরেও জোর করে আদর করবে, ভালোবাসবে। যখন বলবো এরকম কেউ করে, পাশের বাসার মানুষ জানলে কি ভাববে? ভাববে কি বেহায়া স্বামী স্ত্রী, দিনে দুপুরে প্রেম লীলায় ব্যস্ত হয়ে পড়েছে। তখন মুখটা হালকা বাঁকা করে কেউ একজন পাহাড় সমান অভিমান নিয়ে বলবে, আমার স্বামী, আমার যেভাবে ইচ্ছে যখন ইচ্ছে চুমু খাবো, আদর করব। তাতে মানুষ কী ভাববে সেটা আমি পরোয়া করি না। মেয়েটাকে ডাক দিয়ে কাছে আসতে বললাম। ডাক দিতেই দৌড়ে চলে আসলো। হয়তো ভেবেছে ফুল কিনবো। আমাকে চিনতে পেরেছিস? না স্যার। ওই দিন যে জোর করে একগুচ্ছ ফুল দিলি, আমি নিতে চাইলাম না, তবুও তুই দিলি, বললি প্রিয়জনকে দিয়েন। হ্যাঁ স্যার, চিনছি, আপনাকে ভুলবো না কোনো দিন। কেন? কারণ আপনি ওই দিন অনেক টাকা দিয়েছিলেন, 200 টাকা দিয়েছিলেন। ফুল কিনে এত টাকা কেউ দেয় না। আচ্ছা, তুই টাকা দিয়ে কি করিস? খাই। তোর বাবা মা নেই? না, ওরা আল্লাহর কাছে থাকে। তুই থাকিস কোথায়? রাতে ওভারব্রিজের উপর ঘুমাই। তোর পড়ালেখা করতে মন চায় না? চাই তো। আমার মতো কত মানুষ পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, দেখতে কত সুন্দর লাগে ওদের। আমারও খুব ইচ্ছে করে, কিন্তু ওখানে পড়তে টাকা লাগে, নতুন কাপড় লাগে। আমি জিজ্ঞেস করলাম, তুই পড়তে চাস? মেয়েটা কিছু বলল না, চুপ করে রইল। চাকরি করে কিছু টাকা জমিয়েছি, একটা ফ্ল্যাটও কিনেছি, কিন্তু এগুলো কার জন্য? কাল যদি আমি মারা যাই, এগুলো ভোগ করবে কে? আমার তো কেউ নেই। মেয়েটাকে অনেক পছন্দ হয়, কি নিষ্পাপ দেখতে। মেয়েটাকে বললাম, চল আমার সাথে। মেয়েটা নিয়ে কাছেই একটা অনাথ আশ্রমে গেলাম। সেখানে ওকে রেখে আসলাম। ওকে চলে আসার আগে ওকে বলেছিলাম, আজ থেকে তোর আর ফুল বেচতে হবে না, ওভারব্রিজে ঘুমাতে হবে না। তুই এখন থেকে এখানেই থাকবি, 3 বেলা খাবি আর স্কুলে যাবি, আমি সব খরচ দেব। মেয়েটা ওই দিন কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। আমিও মেয়েটাকে বুকে টেনে নিয়েছিলাম। ওকে জড়িয়ে ধরার পর মনে হয়েছিল এ জীবনে যত কষ্ট পেয়েছি, যত অবহেলা পেয়েছি, সব কিছুই ভুলে গিয়েছে আমি। মেয়েটাকে জড়িয়ে ধরে যে শান্তি পেয়েছিলাম, যে ভালো লাগা কাজ করেছিল, সেটার কাছে এ যাবতের সমস্ত কষ্ট তুচ্ছ। চলে আসার আগে ওখানকার মালিককে বলে এসেছিলাম, যদি কোনো দিন দেখেন মেয়েটার খরচ প্রতি মাসে আর কেউ দিচ্ছে না, তাহলে ভেবে নেবেন এই পৃথিবীতে আমি আর নেই। চাকরি অবস্থায় মারা গেলেও আমি যেখানে চাকরি করি সেখান থেকে কিছু টাকা পাওয়া যায়, যেটা আমি ওর জন্যই রেখে যাব।
অফিসে জানবে আমার আপন বলতে শুধু ওই মেয়েটাই আছে। আর রাতে বসে ডিনার করছিলাম। আজকেও আদিবা নিজ হাতে সব কিছু এগিয়ে দিচ্ছে। সে কি জানে তার আদর করে খাওয়ানোটা আমাকে তিলে তিলে পোড়াবে? ও চলে যাওয়ার পর যখন নিজ হাতে খেতে হবে তখন ওর কথা প্রতি রাতে মনে পড়বে, সেটা কেউ জানে? জানে না। জানলে কি আর এখনও এত দায়িত্ব দেখাতো? দুদিন পরেই তো চলে যাবে। আপনি কি আমার উপর অভিমান করে আছেন? এমনটা মনে হওয়ার কারণ, কয়েকদিন ধরে কথা বলেন না আমার সাথে। অভিমান করলেই কি আপনি ভাঙবেন? রাগ অভিমান এসব তাদের উপরেই করা যায় যারা ভাঙাবে। জানেন ও আমাকে কতটা ভালোবাসে? যখন দেশে ছিল তখন প্রতিদিনই একগুচ্ছ গোলাপ আমার কাছে পৌঁছে দিত, যেখানেই থাকুক না কেন। ওই দিন মনে হয়েছিল আমার সামনে গোলাপ হাতে শুধু একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, সে আমার ভালোবাসার মানুষ। তাই অমন ব্যবহার করেছিলাম আমি সব ভুলে গিয়েছি, কিছু মনে রাখিনি। জানেন আমার মনে হয় ও আমাকে যেভাবে চায়, যেভাবে ভালোবাসে, এত ভালোবাসা নিয়ে পৃথিবীতে কেউ কাউকে কখনো চাইতে পারে না। আমার কেন জানি কথাগুলো সহ্য হলো না। আমি খাবার থেকে উঠে শুধু একটা কথা বলতে পারলাম, আপনার কথাটা ভুল। আপনার ভালোবাসার মানুষটা আপনাকে যেভাবে চাই তার থেকে অনেক মায়া নিয়ে, অনেক প্রেম নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক আশা নিয়ে কেউ কাউকে চাইতে পারে। ঘড়ির কাঁটাতে 12টা বাজতে চলেছে। আজ রাত অন্য সব রাতের মতো না। আজকের রাতটা বিষণ্ণ ঘন কালো অন্ধকার না, আবার দিনের মতো উজ্জ্বলও না। আকাশে ফকফকা চাঁদ উঠেছে, তবে অন্ধকারটা পুরোপুরি গ্রাস করতে পারেনি। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কি আজব দুনিয়া! সব মানুষ একই ছাদের নিচে বসবাস করে, অথচ এক একজনের মাঝে কতটা ভিন্নতা বিরাজমান। কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কি করে, কত অপমান, কত অবহেলা, কত কষ্ট সহ্য করে, তবুও ভালোবাসা পায় না। আবার কেউ আছে মেঘ না চাইতেই বৃষ্টির ছোঁয়া পেয়ে যায়। কোনো কিছু না করেই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা পেয়ে যায়, কিন্তু সেই ভালোবাসাটা তারা খুব সহজে পেয়েও দূরের ধরে ঠেলে দেয়। কেউ বা ভাবে ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। জীবনে বেঁচে থেকে যদি মানুষের জন্য ভালো কিছু করে যেতে পারি, তাহলে আমার মনুষ্য জীবন ব্যর্থ। আবার কেউ ভাবে নিজের সুখই প্রকৃত সুখ। জগতে নিজের থেকে বড় কিছু নেই। নিজে ভালো থাকলে আর কিছু চাওয়ার থাকে না। সবার চিন্তা ধারণা, ধ্যান ধারণা সব কিছুই আলাদা, তবুও সবাই এক আকাশের নিচে বসবাস করছি। আমার ভালোবাসার মানুষগুলো আমি যে আকাশের নিচে থাকি সেই আকাশের ছায়ে বেড়ে উঠেছে প্রতিনিয়ত। আদিবা তার আপন মানুষের সাথে কথা বলেছে। সত্যি বলতে আমার খুব হিংসে হচ্ছে। আমার কেন এমন একজন মানুষ হলো না যে সারা রাত আমার সাথে ভালোবাসার খুনসুটি করবে, মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে হঠাৎ করে ফুচকা খাওয়ার বায়না ধরবে, আমি না বলার পরেও শুনবে না। আমি তার তৃপ্তি ভরা অভিমানে জমে থাকা মায়াময় মুখটার দিকে চেয়ে আর না করতে পারবো না। তাকে নিয়ে বাহিরে হাঁটবো। তারপর যখন ফুচকার দোকানে যাব তখন সে বলবে আমি ফুচকা খাবো না, এমনিতেই ভালো লাগছিল না, ঘুমও আসছিল না, তাই ভাবলাম নিজের ঘুমের সাথে আমার প্রিয়জনের ঘুমটাও একটু নষ্ট করি। আসলেই আমি ব্যর্থ একজন মানুষ। না বাবার ভালো ছেলে হতে পেরেছি, না মায়ের সুযোগ্য সন্তান হতে পেরেছি, শেষে এসে ভালো একজন হাজব্যান্ডও হতে পারিনি। আমি রুমে বসে আছি, অথচ আমার বউ অন্য একজন পুরুষের সাথে ফোনে অনবরত কথা বলে চলেছে। আমি হয়তো তাকে না করতে পারবো, অন্য সব স্বামীর মতো তাকে মারতেও পারবো, কিন্তু তাতে কি? সে আমাকে ভালোবাসবে? বাসবে না। তবে আদিবা তার ভালোবাসার মানুষের সাথে খুব একটা ভালো নেই, সেটা বুঝতে পারছি কিছুটা হলেও। কয়েকদিন ধরে দেখছি আদিবা ফোনে কথা বলার সময় খুব রাগ হয়ে কথা বলে, কিন্তু কারণটা আমার জানা নেই, জিজ্ঞেসও করিনি কখনো, আর করাও হবে না। অফিস রুমে বসে একটা কাজ করছিলাম, এমন সময় ফোন দিয়ে একজন জানালো আমার জন্য বাইরে গেস্ট রুমে দুজন মানুষ বসে আছেন, অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছেন। আমি ভেবে পেলাম না আমার সাথে
দেখা করবার জন্য কারা আসবে? বাবা আর মা এসেছেন নাকি? ধুর, কি ভাবছি আমি? তারা কেন আসবে? তাদের কি কোনো কিছুর অভাব আছে? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে। আমাকে তো তাদের দরকার নেই, কখনো প্রয়োজন হয়নি, হয়তো পরেও হবে না। গেস্ট রুমে ইসরাত বসে আছে, তার পাশে সুন্দর সুদর্শন একজন পুরুষ বসে আছেন। লোকটা কি ইসরাতের হাজব্যান্ড? কি সুন্দর দেখতে! ইসরাত আগের থেকে অনেক সুন্দর হয়েছে। বিয়ের পর মেয়েরা মোটা হয়, তবে ইসরাতের ক্ষেত্রে সেটা কার্যকর হয়নি। বিয়ের আগে বরং তার ওজন একটু বেশি ছিল, কিন্তু বিয়ের পর সেটা কমে গেছে। ইসরাতকে কখনো আমি শাড়ি পরতে দেখিনি। ওর সাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু কখনো শাড়ি পরতে দেখিনি। আজ প্রথম তাকে শাড়িতে দেখছি। অনেক সুন্দর লাগছে সেটা বলবো না, তবে চোখ সরিয়ে নেওয়া যায় না। কেমন আছো তুমি? তোমাকে অনেক খুঁজেছি, তোমাকে ফোন দিয়েও পাইনি। সিমটা বন্ধ করে রেখেছিলাম। কেন? যাতে অপ্রত্যাশিত মানুষগুলো কখনো ফোন দিতে না পারে। আমিও সেই মানুষগুলোর মাঝে একজন ছিলাম হয়তো। ও, তোমাকে তো আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে হইল না। ওর নাম হাসিবুল, খুব ভালো একজন মানুষ। তোমার সম্পর্কে সব কিছুই জানে, তোমাকে খুঁজে বের করতে অনেক সাহায্য করেছে। তারপর কী মনে করে এসেছো? তোমাকে দেখে অনেক ভালো লাগলো। তুমি ভালো আছো জেনে বহু বছরের জমানো কষ্টগুলো কিছুটা হলেও হালকা হলো। ভালোই তো, মানুষের মুখ দেখেই সব বলে দিতে পারো। আসলে আমরা কাল দিন পর ইউরোপ চলে যাচ্ছি, হয়তো আর কখনো আসা হবে না নিজের মাতৃভূমিতে। কিন্তু তোমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সেই তোমার অফিসের ঠিকানা দিয়েছে। অনেক ভালো লাগতো যদি তোমার বউকে তোমার সাথে দেখে যেতে পারতাম। অনেক সুন্দর বুঝি? হ্যাঁ, আমার থেকে অনেক সুন্দর। হ্যাঁ, আমার কথা বলো তোমার বউকে। তোমার জীবনে একজন ছলনাময়ী নারী ছিল, যে তোমাকে কখনো বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছিল, তখন খুব বেশি দেরি হয়ে গিয়েছিল। সেও তো বুঝতে পারেনি। কিছু বললে? না, কিছু না। হ্যাপি জার্নি। ইসরাত চলে যাই। একসময় অনেক রাগ ছিল মেয়েটার ওপর। আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আবার ফিরেও এসেছে, আসতে চেয়েছিল। বিপরীত দিক থেকে চিন্তা করে দেখিয়েছি আমি ওকে দোষ দেওয়া যায় না। বাবা মা সবসময় চাই তাদের মেয়েটা যেন একজন সুপ্রতিষ্ঠিত ছেলের হাতে তুলে দিতে পারেন। কোনো কিছুর অভাব যেন না হয়, মেয়েটাকে যেন কোনো দুঃখ স্পর্শ করতে না পারে। চালচুলোহীন একটা ছেলেকে তখন হয়তো কোনো মেয়ে বিয়ে করতে চায় না। ইসরা তো চায়নি, তাই বলে যে সে আমাকে ভালোবাসেনি এটা তো না। সেটা আমি এতদিনে হলেও বুঝতে পেরেছি। বিয়ে হওয়ার পরেও তো আমার খোঁজখবর নিয়েছে। তবে সে হঠাৎ করে এসে কিছু কথা বলেছিল, সেগুলো হয়তো উচিত হয়নি। তবে তার সিদ্ধান্তটাকে আমি সম্মান করি। আমি মনে প্রাণে চাই সে তার হাজব্যান্ডের সাথে সুখে থাকুক। আমি মনে করি প্রতিটা মেয়েরই উচিত বাবা মায়ের সম্মানটা রক্ষা করা। দুদিনের ভালোবাসায় মত্ত হয়ে আবেগে দিশেহারা হয়ে বাবা মায়ের ভালোবাসাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। ছেলেদেরও উচিত শুধু নিজের দিক থেকে চিন্তা না করে বিপরীত দিক থেকে চিন্তা করা। কিছুদিন পর আদিবা যে ছেলেটাকে ভালোবাসে তার সম্পর্কে অনেক কিছুই বলেছে। আদিবা আগ্রহ ছিল আদিবা যে ছেলেটাকে ভালোবাসে তার সম্পর্কে জানার, তাকে দেখার। কে এত ভাগ্যবান মানুষ যে আদিবার মতো একটা মেয়ের মন জয় করতে পেরেছে। কিন্তু তার সম্পর্কে জানার পর নিজের প্রতি খুব রাগ হচ্ছে। নিজেই নিজেকে হাজারবার গালি দিতে ইচ্ছে করছে। ছেলেটা আদিবার সাথে প্রেম করেছিল টাকার জন্য। আদিবা বাবার একমাত্র সন্তান।
বাবার মৃত্যুর পর সমস্ত কিছু তার হাজব্যান্ডেরই হবে। তাছাড়া আদিবা জানে না তার ভালোবাসার মানুষটার সে ছাড়াও অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, অনেকের সাথে ফ্লার্ট করে। সর্বোপরি ছেলে হিসেবে ভালো না, কখনোই আদিবার যোগ্য না। কিন্তু এখন কখনো আদিবাকে বলতেও পারবে না আমি। কিন্তু আমার খুব চিন্তা হয়, মেয়েটা একটু সুখের জন্য তো আমাকে ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাচ্ছে, কিন্তু সেখানেও যদি সে সুখের দেখা না পায়, ভালোবাসা না পায়, পরে যখন জানতে পারবে সে একজন লোভী ধোঁকাবাজ মানুষকে ভালোবেসেছিল, তখন তার ভিতরটা হয়তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি যদি তাকে বলি যে যার সাথে সে ভালোবাসার ঘর বাঁধতে যাচ্ছে সে মানুষটা ভালো না, সে তাকে ঠকাচ্ছে, তখন হয়তো আদিবা ভাববে আমি তাকে ধরে রাখার জন্য এসব বলছি, যেটা আমি সহ্য করতে পারবো না। তবে আদিবাকে ওই ছেলের কাছে কখনোই যেতে দিতে পারি না আমি তার ভবিষ্যৎটা অন্ধকার দেখতে পাচ্ছি। আমি জীবনে সুখী হতে পারিনি, তাই বলে তো আর কাছের মানুষগুলোর দুঃখ দেখতে পারি না। তাদেরকে তো ভালো রাখাটা আমারই দায়িত্ব। তবে আমার মনে হয় সিনেমা উপন্যাসের মতো আদিবা তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাবে না। শেষবেলায় এসে সে সব জেনে যাবে, আমার কাছে দৌড়ে ছুটে চলে আসবে, কাঁদো কাঁদো গলায় বলবে আমি ভুল করেছি, এতদিন তোমাকে অবহেলা করেছি, তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমার ঘরে এই পৃথিবীর সমতুল্য ভালোবাসা ছিল, আমি দেখতে পাইনি। বাইরে বাইরে ভালোবাসা খুঁজেছি, অথচ আমার সমস্ত জীবনের ভালোবাসাটা ঘরের মাঝেই আবদ্ধ ছিল। তবে এটা শুধু আমার কল্পনা, জানি না সত্য হবে কি না। তবে অনেক কল্পনাও অনেক সময় সত্য হয়, কে জানে, হয়তোবা আমারটাও হবে। তুমি বুঝতেছো না কেন আমি আর এখন 1 বছর আগের আদিবা নেই। কিছুদিন আগেও আমি তোমাকে চাইতাম, কিন্তু এখন আমি অন্য একজনকে চাই, যে আমার স্বামী। তুমি এমন করতে পারো না আমার সাথে। এই 1 বছরে আমি ফোন দিয়েছি সব সময়, তুমি কমই ফোন দিয়েছ। তুমি আমাকে ছাড়া খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আমি কখনো নিজের মনের কথা শুনিনি, সব সময় মনের বিপরীতে কাজ করেছি। মুখে মুখে বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মন বলে আমি অন্য কাউকে ভালোবাসি। মন কখনো মিথ্যে বলে না। আমি কাল দেশে আসছি, এসেও কোনো লাভ হবে না। তোমার এতটা পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। 2 দিন আগেও তুমি আমার জন্য পাগল ছিলে, অথচ আজ কিছুদিন হলো তুমি আমার সাথে ফোনে কথা পর্যন্ত বলতে চাও না। মানুষটা অনেক সহজ সরল, তার মনে কোনো হিংসা নেই, সে সবাইকে ভালো রাখতে চায়। তার সাথে 1 বছরের বেশি সময় ধরে আছি, কত খারাপ ব্যবহার করেছি তার সাথে, কিন্তু কোনোদিন ভুলেও প্রতিবাদ করেনি, নীরবে সব সহ্য করে গেছে। কতবার তার সামনে না চাওয়া সত্ত্বেও অর্ধনগ্ন অবস্থায় পড়ে গিয়েছি, কিন্তু সে কখনো আমার দিকে খারাপ নজরে তাকায়নি, মুখ ফিরিয়ে নিয়েছে। পাশাপাশি এক রিকশায় বসে কত ঘুরেছি, কিন্তু কখনো সুযোগ নেয়নি, কাছে ঘেঁষার চেষ্টাও করেনি। সত্যি বলতে তার সাথে থাকতে থাকতে কখন যেন মনের খুব গভীরে একটু একটু করে খুব ধীর গতিতে তার জন্য মায়া সৃষ্টি হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারিনি। সেদিন যখন আমি তাকে বললাম আমি একজনকে ভালোবাসি, সে আমাকে পৃথিবীর অন্য যে কারো থেকে বেশি ভালোবাসে, সুখে রাখবে, তখন তার চোখে মুখে আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম তার মতো করে আমাকে কেউ আগলে রাখতে পারবে না, তার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না, চাইতে পারবে না। এটাই সে বলতে চেয়েছিল। আমি যখন খুব একা ছিলাম তখন এই মানুষটাই আমার দেখাশোনা করেছে। আমি যখন একা একা থেকে ডিপ্রেশনে পড়ে যেতাম, ভালো লাগতো না কোনো কিছু, তখন এই মানুষটার সাথে কারণ ছাড়া ঝগড়া করতাম ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য। সে জানতো আমি তাকে পছন্দ করি না, তবুও আমার সব ইচ্ছেই সে পূরণ করেছে। আমি আমার স্বামীকে ছেড়ে তোমার সাথে যেতে পারবো না, আমাকে ক্ষমা করো। বারান্দায় দাঁড়িয়ে আদিবার মুখ থেকে কথাগুলো যখন শুনলাম, তখন নিজের অজান্তেই চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জীবনেই প্রথম সুখের কান্না করছি আমি। এর আগে যতবার কেঁদেছি ততবারই দুঃখে
কেঁদেছি, কিন্তু আজ এটা দুঃখের নয়, সুখের কান্না। আমার কল্পনা সত্যি হতে যাচ্ছে। আমি শুধু এতদিন কল্পনায় আদিবাকে নিয়ে সংসার করেছি, আজ সেটা সত্যি হতে চলেছে। রাত 9টা বাজে। আদিবা আর আমি খাবার টেবিলে বসে আছি, দুজনেই চুপচাপ। হঠাৎ করে আদিবা কথা বলল, আমি কোথাও যাচ্ছি না, আপনার এই ছোট্ট ঘরেই জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চাই। কি বলছেন? আপনি তো বলেছিলেন কেউ একজন আপনাকে নিতে আসবে, তার সাথে আপনি চিরদিনের জন্য চলে যাবেন। বলেছিলাম, কিন্তু যাব না। আমাকে দুবেলা দুমুঠো খাবার তো দিতে পারবেন। বিলাসিতা চাই না আমার। ছি ছি, এসব কি বলছেন? আমি তো অনেক আগেই আপনাকে বলেছি এই ঘরটা আপনার। আপনার যেভাবে খুশি সেভাবে থাকবেন, আপনাকে কেউ কিছু বলবে না। যখন নিচে বিছানা পেতে শুয়ে পড়ব, তখন কারো নরম হাতের স্পর্শ অনুভব করলাম। কে যেন আমার হাতটা ধরে আছে। চেয়ে দেখলাম আদিবা তার দুহাত দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে আছে। বিয়ের পরেই প্রথম আমি তার ছোঁয়া পেলাম। এই স্পর্শ কতটা ভালো লাগার ছিল সেটা হয়তো পাঠকদের আমি বোঝাতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, আমি যুগ যুগ ধরে এমন একটা দিনের জন্য অপেক্ষা করেছি, পরম মমতায় কেউ আমার হাত ধরে আমাকে একটু ভালোবাসার কথা বলবে। আজ সেই অপেক্ষার শেষ হতে চলেছে। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বিছানা। আপনি নিচে ঘুমাবেন এটা হয় না। আজ থেকে আপনি আমার সাথে ঘুমাবেন। আমার মুখ থেকে কেন যেন কিছু শোনার অপেক্ষা না করেই নিচে পাতা বিছানাটা তুলে রেখে দিল। বাধ্য হয়ে এক বিছানায় শুতে হলো। জীবনের 26টি বছর তো পার করে এসেছি। আজ এই প্রথম আমি কোনো মেয়ের সাথে এক বিছানায় ঘুমাচ্ছি। আমি একপাশে কাত হয়ে শুয়ে আছি, আদিবাও একপাশে হয়ে শুয়ে আছে। দুজনেই নীরব নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। মাঝখানে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, যেটার প্রভাব বুঝতে পারছি। বেডের মাঝখানেও সেই দূরত্বটা বিরাজ করছে এখনও। আমার খুব ইচ্ছে করছে মাঝখানের দূরত্বটা মিশিয়ে দিয়ে দুজন মানুষ একাকার হয়ে যায়, একজন আরেকজনের ভিতর হারিয়ে যায়, দুজন মিলে একজনে পরিণত হই। আদিবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আদর সোহাগে ভরিয়ে দিই। তার বুকে মাথা রেখে একটু প্রশান্তির ঘুম ঘুমাই। তার ওই অমৃতের মতো ঠোঁটটার স্পর্শ নেই। আদিবাও কি আমার মতো ভাবছে? আমার ভিতরে মিশে যেতে চাচ্ছে, নিজের সব কিছু সঁপে দিতে চাচ্ছে। রোমান্টিক কিছু ভাবনা মাথায় দোল খেলে যাচ্ছে প্রতিনিয়ত। এগুলো বাস্তবে রূপ দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারবো না। আমারও অনেক অভিমান জমা হয়েছে। সে কেন আমাকে এতটা দিন অপেক্ষা করালো? আমি যখন দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর একটু ভালোবাসার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়েছি, তখন সে কি পারতো না একটু ভালোবাসা দিতে? যখন রিকশায় বসে অন্য 10জনের মতো আমারও ইচ্ছে করতো প্রিয়জনের হাতটা তো ধরে বুকের মধ্যে নিয়ে একটু চুমু খাই, তখন সে কি পারতো না তার হাতটা এগিয়ে দিতে? কিন্তু সে তা করেনি। আমারও তার উপর অনেক অভিমান জমা হয়েছে, যেটা ভাঙাতে ভালোবাসার সমুদ্র লাগবে। সকালে খেয়ে অফিসে যাওয়ার আগে আদিবাকে ভেজা চুলে দেখে একটু কাছে পাওয়ার প্রচণ্ড লোভ হলো, কিন্তু লোভ সামলে আমি অফিসে চলে গেলাম। আজকের দিনটা খুব ভালো যাচ্ছে। সকালে বের হওয়ার সাথে সাথেই রিক্সা পেয়ে গিয়েছিলাম, অথচ অন্যদিন রিক্সা পেতে মিনিমাম 10 মিনিট অপেক্ষা করতে হয়। অফিসে আসার সময় চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল যে এর আগে কখনো কোনো দিন আশেপাশের পরিবেশটা এত মনোমুগ্ধকর লাগেনি। অফিস থেকে ফেরার পথে আজ আবার একগুচ্ছ গোলাপ নিয়ে এসেছি। দরজায় একবার কলিং বেল বাজাতেই আদিবা দরজা খুলে দিল। আদিবা আজ আর অন্য দিনের মতো গোলাপের গুচ্ছটা দেখে রাগ করল না। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমার হাত থেকে গোলাপের গুচ্ছটা নেওয়ার জন্য তার ভেতরটা অস্থির হয়ে আছে। কখন আমি তাকে গোলাপের গুচ্ছটা দেব আর সেটা সে গ্রহণ করবে। আমার একটু আদিবাকে কাঁদাতে ইচ্ছে করলো। সবসময় তাকে রাগ অবস্থায় দেখেছি, তাকে কখনো কাঁদতে দেখিনি। আজ দেখার খুব ইচ্ছে হচ্ছে কাঁদলে তাকে কেমন লাগে। আমি গোলাপের গুচ্ছটা
তার হাতে না দিয়ে টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে আদিবার দিকে তাকাতেই বুকে একটু চিনচিন ব্যথা অনুভব করলাম। মেয়েটা কাঁদছে না, কিন্তু তার থেকেও বেশি। তবে আদিবাকে আজ পৃথিবীর সব থেকে সুন্দর মনে হচ্ছে। কতটা নিষ্পাপ দেখাচ্ছে। মন খারাপ করে বিছানার একপাশে বসে আছে। আমি কি করব বুঝতে পারলাম না। টেবিলের উপর থেকে গোলাপের গুচ্ছটা হাতে নিয়ে আদিবাকে দিয়ে বললাম, এটা আপনার জন্য এনেছি। আপনাকে ছাড়া আর কে আছে আমার বলেন? কাকে দিব? তাহলে আমাকে না দিয়ে টেবিলে রাখলেন কেন? অনেক চাপ দিয়েছিল, তাই সোজাসুজি বাথরুমে চলে গিয়েছিলাম। অফিস থেকে করে আসলেই তো পারেন। আজকে প্রচণ্ড গরম চালিয়েছে, এসিটাও কাজ করছে না। ইচ্ছে করছে সব কিছু খুলে পানিতে নেমে থাকতে, কিন্তু ঘুমও পাচ্ছে প্রচুর। এই গরমের মধ্যে ঘুমানো অসম্ভব, কিন্তু তবুও ঘুমাতে হবে, কারণ সকালে অফিস আছে। আদিবা শাড়ি পরেছিল। গরম সহ্য করতে না পেরে সেটা যখন আমার সামনেই খুলে ফেলেছিল, তখন আমি বললাম, ছি ছি, কী করছেন এটা? কি করছি? আমার স্বামীর সামনে আমার যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? যে গরম, এই গরমে এসব পরে থাকা যায় নাকি? আমার তো সব কিছুই খুলে খালি গায়ে ঘুমাতে ইচ্ছে করছে। আপনার সমস্যা হলে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। প্লিজ এসব করবেন না, আমার লজ্জা করছে অনেক। হঠাৎ করে আদিবা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার কিছু মনে ছিল না। সকালে যখন ঘুম থেকে জাগা পেলাম, তখন দেখতে পেলাম আমি পরম মমতায় আদিবার বুকে শুয়ে আছি। আমার ২৬ বছরের জীবনে যতগুলো রাত পার করেছি, তার মাঝে এই রাতটাই আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। বন্ধুরা, আজকের গল্পের নাম একটি ডায়েরির আত্মকাহিনী। লিখেছেন আমিনুর রহমান। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।